হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ৩২,০০০ প্রাইমারি মামলার শুনানি জাস্ট একটু আগেই আজকের মতো শেষ হলো। আগামী শুনানির দিন আপনারা জানতে পারবেন এবং তার সাথে আগামী দিন কারা বলতে পারেন সেই ব্যাপারটা কিন্তু জানা গেল। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল, তার সাথে শুনানিতে অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। শুনানি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লাইভ দেখেছি, আমরা শেয়ারও করেছি আমাদের চ্যানেলে। যারা দেখেননি আমাদের চ্যানেলে লাইভ সেকশনে গিয়ে দেখতে পারেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, পুঙ্খানুপুঙ্খ বাংলায় আমরা আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে কোর্ট নম্বর 11-এ দুপুর 2টোর সময়, প্রায় একটু পরে শুরু হয়ে গেল, প্রায় দুপুর 2টোর সময় ধরতে পারেন শুরু হয়ে যায়, এবং মোটামুটি 2.5 ঘন্টার উপর কিন্তু শুনানি চলে। আজকে কিন্তু 4:30টার পর শেষ হয়েছে শুনানি, এমনটা নয় অন্য দিনের মতো একদিন তো 3:30টার সময় শেষ হয়ে গিয়েছিল, অন্য কারণ ছিল সেটা। আজ কিন্তু 2.5 ঘন্টার উপর শুনানি হয়েছে। তো শুনানিতে বিভিন্ন পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রেখেছেন, পুরো ডিটেলসটা আবার আপনারা জানতে চলেছেন। তার আগে বলে রাখি, অবশ্যই আমাদের ডেসক্রিপশন চেক করুন ভিডিওর, সেখানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। তো শুনানির শুরুতেই একজন অ্যাডভোকেট তিনি বলছিলেন এবং তারপর তিনি অনেক কিছু ব্যাপার বলেন, এবং তারপর সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ মজুমদার স্যার তিনি বলা শুরু করেন এমএটি 1615-এর পক্ষ থেকে। তো 1615-এর পক্ষ থেকে তিনি বলা শুরু করেন, যেটা তিনি 334 জন পিটিশনারের পক্ষ থেকে তিনি বলছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, এবং ট্রেন্ড অ্যাপয়েন্টমেন্টের পর তাদের নিয়োগ হয়েছে সেটা তিনি বলেন, এবং তারা ট্রেন্ডের যেমন পার্ট নয় এদের, সেটাও কিন্তু সেখানে ফর্মালিটি হিসাবে বলা হয়। এবং তারা ট্রেনিং কমপ্লিট করেছিল 31শে মার্চ 2019-এর মধ্যে। এবং আরটি নিয়ে কথা হয়, আরটি ইজ এ ফান্ডামেন্টাল রাইট, এনসিটি গেভ গাইডলাইন, এবং টেট হয়েছিল তারপর এনসিটি গাইডলাইন অনুসারে, সেটা কিন্তু বলা হয়। এবং 139 জন, যেটা প্রিয়াঙ্কা নস্কর আদার্স 139 জন যারা পিটিশনার, তারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের নয়, এবং কোনো ইন্টারভিউয়ের পিটিশনার এই ডিস্ট্রিক্ট থেকে ডাকা হয়নি, এটাও কিন্তু সাবমিশন দেওয়া হয় বা বলা হয়। তো 5/12-2016-তে একটা নোটিশ ডিস্ট্রিক্টে পাঠানো হয়, এবং সে চেয়ারম্যান কপি ফরওয়ার্ড এবং ডিআই সেটা ইনভলভ তাকে ফরওয়ার্ড করে কোচবিহার, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এটসেট্রা বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এবং বোর্ডের নোটিশও একটা ব্যাপার লেখা আছে, যে টাইটেলটা আপনারা যদি দেখেন, যে ভিভাভসি ও ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিউড টেস্ট, মানে নোটিশের হেডিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাপটিউড টেস্ট লেখাটা আছে। এটা কিন্তু বারবার তিনি মাননীয় বিচারপতির নজরে আনতে চেষ্টা করেন, যে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট কথাটা কিন্তু লেখা আছে। তারপর 2009-এর 8 SCC 106, যে আর কে আনন্দ ভার্সেস রেজিস্টার দিল্লি হাইকোর্টের, যে মহামান্য দিল্লি হাইকোর্টের যে কেস, তাতে বিভিন্ন রকম প্যারা উল্লেখ করেন, 292, 293, 328, 329, 332, 120 অফ কম্পাইলেশনের প্যারা 292 এন রাও, এবং সেটা একটা টিভি চ্যানেলের প্রোগ্রাম, যেটা ট্রায়াল বাই মিডিয়া দ্বারা ট্রায়াল করা হয়েছিল, সেটা কিন্তু বলেন। এবং মিডিয়া ট্রায়াল কী জিনিস বা ট্রায়াল বাই মিডিয়া কী জিনিস, সেটা কিন্তু ডেফিনেশনটা তিনি মহামান্য হাইকোর্টের সামনে পেশ করেন। সেখানে বলা হয় যে বিচারাধীন বিষয়ে যেটা অ্যাকিউজকে, সেটা এখন প্রমাণিত হয়নি, সে ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়ে থাকে বিভিন্ন সময়, সেটা কিন্তু বলা হয়, অর্থাৎ অ্যাকিউজ গিলটি হিসাবে পরিণত হয়, বা তাকে মানে এই ফাইনাল জাজমেন্ট আসার আগেই কিন্তু এগুলো বলা উচিত নয়। এবং এই সব মিডিয়া ট্রায়ালের জন্য কিন্তু অনেক কিছু ইম্প্যাক্ট পড়ছে তাদের লাইফে, এটা কিন্তু বলা হয়। এবং 32,000 কেসে সিবিআই ইনভেস্টিগেশন যে ব্যাপার, তাতে 32,000-এর মধ্যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নট এ সিঙ্গেল ওয়ান ওয়াজ অ্যাকুইজড, এটা বলা হয়। এবং প্যারা 329 তারপর বলা হয় ই মিডিয়া নিয়ে বলা হয়, যেহেতু এটা অনেক বেশি ব্রড স্পেকট্রাম, সেই জন্য এর ভালো দিক যেমন আছে, খারাপ দিকও সেরকম আছে, সেটাও বলা হয়। এবং তিনি আলটিমেটলি যে বলেছেন, মিডিয়া অনেক সময়, সব মিডিয়ার কথা বলা হয়নি, কিছু কিছু মিডিয়া বাড়িয়ে বলে, এবং এটা তিনি বোঝাতে চাইছেন টিআরপির জন্য, এবং অন্য পেজে তারপর যেতে বলেন। এবং সিনিয়র অ্যাডভোকেটরা বা যেসব বিভিন্ন সময়ে যে টিভি চ্যানেলে পার্টিসিপেট করেছেন, মামলা নিয়ে বলেছেন, অথচ মামলা পেন্ডিং, এই ব্যাপারটা বলা হয়। বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, মিডিয়ার বায়াসনেস নিয়ে কথা হয়, এবং প্রি জাজিং
ইস্যু বাই মিডিয়া এই কথাটা বলা হয়, অনারেবল দিল্লি হাইকোর্টের জাজমেন্ট দেখানো হয় বিভিন্ন ব্যাপার, এবং এই সমস্ত ম্যাটার বলার পর তিনি তার আর্গুমেন্ট শেষ করেন মোটামুটি। অর্থাৎ এক্ষেত্রে মিস্টার জয়দীপ মজুমদার স্যার তিনি কিন্তু তার আর্গুমেন্ট শেষ করেন। এরপর প্যারা টিচারের পক্ষে বলতে শুরু করেন একজন অ্যাডভোকেট। তিনি প্রথমেই বলা শুরু করেন যে প্যারা টিচার ইজ এ ডিফারেন্ট ক্লাস অফ আর্গুমেন্ট, মানে এক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে দেখা এই কারণেই দরকার, কারণ হচ্ছে 10% টোটাল ভ্যাকেন্সি 10% হচ্ছে প্যারা টিচারের ক্ষেত্রে। তাহলে 42,949 যদি হয়ে থাকে, তাহলে 4294 অ্যাপ্রক্স যদি করা হয় তাহলে সেটা হচ্ছে 4294, এবং সেটা স্পেসিফিক্যালি যদি বলতে হয় অ্যাপ্রক্সিমেটলি সেটা অনারেবল জাজ বলেন যে তাহলে 4300 4300 জনকে ধরা হয়। কিন্তু সেখানে বলা হয় অ্যাডভোকেটের দ্বারা বলা হয় যে অ্যাকচুয়ালি 2770 বা 2770 অ্যাপয়েন্টেড ছিল, অলমোস্ট হাফ। এটা কিন্তু অ্যাডভোকেটের পক্ষ থেকে বলা হয়। অর্থাৎ তিনি বলেন যে অ্যাপটিউড টেস্টে 0 পেলেও তারা চাকরি পেত, যেহেতু তাদের আলাদা ক্লাস এবং তাদের ভ্যাকেন্সি যেটা ছিল ওই ভ্যাকেন্সিটা তো তাদের জন্য, সেই জন্য ওই ভ্যাকেন্সির মধ্যে তাদের শূন্য পদ যেটা ছিল সেটা তো ফিল আপই হয়নি, তাহলে অ্যাপটিউড টেস্টে 0 পেলেও তারা চাকরি পেত। এটা কিন্তু বলা হয় যে অ্যাপটিউড টেস্ট নিয়ে যে এত কিছু চলছে, তাহলে অ্যাপটিউড টেস্টে যদি সাইডে রাখা হয়, অ্যাপটিউড টেস্টে 0 ধরা হয় বা টিচিং এক্সপিরিয়েন্সে 0 ধরা হয়, তাহলেও তারা কিন্তু চাকরি পেত, এটা কিন্তু বলা হয়। এবং তিনি আরেকটা ব্যাপার বলেন অ্যাডভোকেট, যে এই প্যারা টিচারদের জন্য কেউ বঞ্চিত হয়েছে এটাকে বলতে পারবে না। তখন অনারেবল জাস্টিস তপব্রত বাবু বলেন যে এটা ফ্রড ও স্ক্যাম নিয়ে ম্যাটারও ব্যাপারটা আছে, এবং অনারেবল সিঙ্গেল জাজ ট্রেন্ডের টাচ করেননি, এটা কিন্তু এখানে প্রসঙ্গে ওঠে। এবং এটা কম্পাইলেশন যে পেজ 9-এ যাওয়া হয়, স্টেট গভর্নমেন্ট নোটিশ দেখানো হয়, সেখানে 10% প্যারা টিচারের জন্য সংরক্ষিত, সেখানে অ্যাপটিউড টেস্টের কোনো প্রয়োজন নেই প্যারা টিচারদের, টিচিং এক্সপিরিয়েন্স মানেই অ্যাপটিউড টেস্ট, মানে অ্যাপটিউড টেস্ট ইজ ইকুয়াল টু টিচিং এক্সপিরিয়েন্স, কারণ তাদের ক্ষেত্রে তারা এত বছর ধরে পড়াচ্ছে, তাদের ক্ষেত্রে অ্যাপটিউড টেস্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে নেও, আপনারা জানেন সেটা, যে টিচিং এক্সপিরিয়েন্সটা হচ্ছে তাদের ওই 5 নম্বরের জায়গাটা থাকে। তো নো রিলেটেড টু অ্যাপটিউড, মানে এক্ষেত্রে তারা কিন্তু অ্যাপটিউড টেস্টের সাথে কোনো রিলেটেবল ব্যাপার নয়। এবং অ্যাজ পার রুল ইউ মাস্ট সেগ্রিগেট প্যারা টিচার, এটা কিন্তু বলা হয়। উই আর ফ্রম ডিফারেন্ট ক্লাস, আমরা অন্য শ্রেণীর, বা এটা কিন্তু বলা অন্য শ্রেণী বলতে এক্ষেত্রে যেভাবে মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে প্যানেল বাতিল হয়েছিল, এবং সেখানে যে অ্যাপটিউড টেস্টের কথা উল্লেখ ছিল, এবং সেখানে কম মেরিটোরিয়াস স্টুডেন্টের চাকরি পেয়েছে এমন এলিগেশন ছিল রিট পিটিশনারদের পক্ষ থেকে, এবং সেই সব যে এলিগেশন ছিল সেগুলোর থেকে এই প্যারা টিচার হয়ে যিনি আর্গুমেন্ট করেছেন তিনি বলেন আমরা আলাদা, রুল 8 দেখানোর চেষ্টা করা হয়। তিনি মরাল অফ দ্য স্টোরি হচ্ছে তিনি একটা জিনিস বোঝাতে চেষ্টা করেন যে প্যারা টিচারদের জন্য অ্যাপটিউড টেস্টের প্রয়োজন নেই, তাদের যে টিচিং এক্সপিরিয়েন্স যেহেতু আছে, এবং 10% রিজার্ভ আছে প্যারা টিচারদের জন্য, এবং প্যারা টিচার এক্সক্লুডেড এই কথাটা কোথায় লেখা আছে অনারেবল জাজ তিনি জানতে চান। ট্রেন্ডের আলাদা সেটা কিন্তু থাকতে পারে, ট্রেন্ডের আনটাস্ট ছিল অনারেবল সিঙ্গেল বেঞ্চ জাজে, তার মানে প্যারা টিচারও এক্সক্লুডেড এটা কিন্তু বলা যায় না, এটা কিন্তু অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেন। এবং ইউ আর আনট্রেন্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট, এটা কিন্তু বলা হয়। এবং প্যানেল ক্যান্সেল হলে, যদি প্যানেল আবার ক্যান্সেল হয়, এটা কিন্তু ওটা অ্যাজিউম করা হয় যে প্যানেল যদি ক্যান্সেল হয় তাহলে প্যারা টিচাররা যেহেতু আলাদা, তাই এদের ক্ষেত্রে যেন এটা না প্রযোজ্য, এটা কিন্তু বোঝাবার চেষ্টা করা হয়। কোনো এলিগেশন নেই এদের পক্ষে আলাদাভাবে, মানে পার্সন টু পার্সন কোনো এলিগেশন নেই। এবং রিট পিটিশন তারা কেউই নয়, আর নোবডি এটা বলা হয়, কোনো গ্রিভেন্স নেই এরকম, এবং দেয়ার ইজ নো কাট অফ মার্কস প্যারা। এবং তখন অনারেবল জাস্টিস বলেন যে কাট অফ মার্কস তো কারোর জন্য নেই, কাট অফ মার্কস তো এইভাবে নেই। এবং টোটাল নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট, বারবার একটা কথা তুলে ধরা হয় অ্যাডভোকেটের দ্বারা, টোটাল নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট ইজ লেস দেন 4294, এটা কিন্তু বলা হয়। অর্থাৎ 4294 সংখ্যাটা কীভাবে এলো, 10%, 42,949 4294, এবং টোটাল যেটা এক্ষেত্রে অ্যাপয়েন্টেড যেটা আগে আমরা বললাম 2770। তাহলে এখানে কি হচ্ছে, অনেকটা কম সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড, এটা কিন্তু বারবার ঘুরে রিপিটেশন হয় ব্যাপারটা। এবং রুল 7 দেখানো হয়, পেজ 9 অফ কম্পাইলেশন দেখানো হয়, সিলেকশন কমিটি কীভাবে কনস্টিটিউট হয়, তাদের কাজ কী সেটা কিন্তু পড়ে শোনানো হয়। এবং রুল 8 সাব রুল 2 এটা কিন্তু দেখা হয়, তার কাজটা কি, সিলেকশন কমিটির কোয়ালিফিকেশান চেক করা, টেস্টিমোনিয়াল বা যেসব ডকুমেন্ট আছে একাডেমিক কোয়ালিফিকেশান টেস্টিমোনিয়াল সেগুলো চেক করা, এটা কিন্তু হয়। অনারেবল সিঙ্গেল জাজ ঘুরে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট নিতে বলেছেন, কিন্তু আমাদের তো এটা দরকার নেই, এটা কিন্তু বলা হয়। এবং ট্রেন্ডদেরও টাচ করা উচিত, মানে এখানে একটা জিনিস বলেন, নন ট্রেন্ড
দের বা প্যারা টিচারদের হয়ে আজকে যে আর্গুমেন্ট করছিলেন তিনি কিন্তু ট্রেন্ডদেরকে এখানে ঢুকিয়ে দেন ব্যাপারটাতে, আর্গুমেন্টের মধ্যে, যে ট্রেন্ডদেরও তো টাচ করা উচিত, তাহলে তো ব্যাপারটা সেম ব্যাপার। এবং কন্ট্রাডিক্টরি অবজারভেশন হয়েছে আগে, এটা কিন্তু বলা হয়, এবং একসাথে এরকম ব্যাপার প্যারালালি চলতে পারে না বা একসাথে চলতে পারে না, এটা বলা হয়। ইন্টারভিউ টেস্ট ক্যান বি ডান বাই ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট ক্যান বি ডান বাই ইন্টারভিউ বোর্ড, এটা বলা হয়। এবং এই সমস্ত ব্যাপারে কিন্তু আর্গুমেন্ট চলতে থাকে। এবং পিটিশনাররা জানতো যে অ্যাপটিউড টেস্ট হয়েছে, এবং তাদের কথার মধ্যে অ্যাপটিউড টেস্ট ইন্টারভিউ এটা কিন্তু বারবার উঠে এসেছে, এই ব্যাপারগুলো বোঝাবার চেষ্টা করা হয়। এবং 30 জন প্রায় ইন্টারভিউয়ারদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ডাকা হয়েছিল। এটা কিন্তু প্যারাটিচারের যিনি অ্যাডভোকেট তিনি কিন্তু বলতে পারেন না। তারপর অন্য একজন অ্যাডভোকেট তিনি কিন্তু বলেন, এবং সেখানে অনারেবল সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী দেববর্মন স্যার তিনি কিন্তু এই ব্যাপারটা কারেক্ট করে দেন। এখানে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে নয় ব্যাপারটা, এবং সিলেক্টিভলি চুজ করা হয়েছিল ইন্টারভিউয়ারদের। এবং এখানে বলা হয় যে অনারেবল জাজের কোনো এখতিয়ার নেই যে কাকে তিনি উইটনেস হিসেবে ডাকবেন। এবং সেকশন 165 নিয়ে কথা হয়, যে সেকশন 165 নিয়ে অ্যাডভোকেট যখন বলতে চান যে এটা কী কী এর মধ্যে পড়ে, বা সেকশন 165 পাওয়ারে কী কী করা যায়, বা এটাতে রুল দ্বারা কী কী করা যায়, এই নিয়ম দ্বারা আর কি, সেকশন দ্বারা। তো তখন আরেকটা জিনিস তিনি বলেন, জাজ ক্যান নট বি অ্যাক্ট অ্যাজ প্রসিকিউটর, এবং তার সাথে তখন অনারেবল জাস্টিস তিনি কিন্তু বলেন যে এটা যেটা পড়ছিলেন উনি অ্যাডভোকেট, তখন সেটাকে ঠিক করে দেওয়া হয়। এবং ডকুমেন্ট শোজ অ্যাপটিউড টেস্ট ওয়াজ ডান, মার্কস ওয়াজ গিভেন, এইটা বলা হয়। এবং তারপর সিনিয়র অ্যাডভোকেট দেববর্মন স্যার নির্দিষ্ট জায়গা থেকে, যেটা একটা পেজের নির্দিষ্ট জায়গা তিনি বের করে দেন, ইম্পর্ট্যান্ট জায়গা। এবং একটা অন্য কেস লীলাধর, এবং অন্য একটা কেসে রেলিভেন্স দেখানো হয়। এখানে রেস জুডিকেটার ব্যাপারটা কিন্তু আজ উঠে আসে, যে সেম ম্যাটারে যদি কোনো জাজমেন্ট হয়ে থাকে বা সেখানে ডিসপোজ হয়ে থাকে, তাহলে ওই একই ব্যাপার নিয়ে আর মামলা করা যায় না, কারণ সিমিলারিটি বা কন্টিনিউশন হয়ে যায় সেটার। রেস জুডিকাটা, যেটা অলরেডি আমরা এক্সপ্লেন করেছি কি জিনিস সেটা, এটা বলা হয়। এবং প্যারা টিচারদের ক্লারিফিকেশনে চাওয়ার জন্য বলা হয়েছিল আগের জাজমেন্ট, এটা কিন্তু তুলে ধরা হয়। এবং মাধ্যমিক এইচএসে ভালো ফল করলেও ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে ভালো ফল বা ভালো পারফরমেন্স নাও দিতে পারে। প্রিজামশন অ্যান্ড গেস ওয়ার্কের ভিত্তিতে অনারেবল জাজ রায় দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চে, সেটা কিন্তু বলা হয়। এবং লাস্টে তিনি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেন অ্যাডভোকেট, যে কাইন্ডলি সেট অ্যাসাইড দিস কাইন্ডলি সেট দিস জাজমেন্ট অ্যাসাইড, এটা কিন্তু বলা হয়। এটা কিন্তু বড় একটা সেন্টেন্স বা বক্তব্য। তো যাই হোক, এবার অন্য ম্যাট 2188-এর পক্ষ থেকে বলা কিন্তু শুরু হয়। 2188 অনারেবল মিস্টার চক্রবর্তী তিনি প্রথমে এবিপিটি এর পক্ষ থেকে বলছিলেন এটা এরকম ছিল, কিন্তু তারপর বলেন না আমরা সব এবিপিটির পক্ষ থেকে নয় ব্যাপারটা। এবং তিনি এবার মেরিট লিস্ট কীভাবে তৈরি হয়, 50 নম্বরের মধ্যে ট্রেনিং না থাকলে 50 আউট হয়ে যায় 35-এর মধ্যে, তাহলে পুরোটা হচ্ছে টেটে 5, তারপর বিভিন্ন কোয়ালিফিকেশনে যা আছে সেগুলো বলা হয়, 35 নম্বরটাকে ভেঙে ভেঙে দেখানো হয়। এবং সিলেকশন কমিটির মধ্যে সবাই কিন্তু পলিটিক্যাল পার্সন নয়, অনলি চেয়ারম্যান পলিটিক্যাল পার্সন, এই ব্যাপারটা বলা হয়। একাডেমিকে ভালো থাকলে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে 0 পেলেও সিলেক্টেড হতে পারে, এটা বলা হয় তার পক্ষ থেকে। এবং নট অল গট দ্য সাপোর্ট বাই ইন্টারভিউ বোর্ড বাট সিলেক্টেড বিকজ অফ একাডেমিক স্কোর, এটা কিন্তু বলা হয়। অর্থাৎ ইন্টারভিউ বোর্ডের সাপোর্ট না থাকলেও অনেকেই সিলেক্টেড, কেউ 10 পাচ্ছে, কেউ 1 পাচ্ছে, এটা দেখানো হয়। ইন্টারভিউ প্লাস অ্যাপটিউড টেস্টে যে 10 নম্বর ছিল, সেটা কেউ 10ও পেয়েছে, 1ও পেয়েছে, 2ও পেয়েছে, 3ও পেয়েছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ইন সার্ভিস টিচার হন কত পেয়েছিলেন 10-এর মধ্যে, সেটা কমেন্টে লিখুন। তো এখানে যারা কোনো রকম ফেভার নেয়নি কারোর থেকে, তারা কিন্তু পানিশমেন্ট পেয়ে গেল, এটা কিন্তু এই অ্যাডভোকেটের দ্বারা বলা হয়। সিনিয়র অ্যাডভোকেট যিনি লাস্টে বলার জন্য উঠেছিলেন, তিনি কিন্তু এই ব্যাপারটা বলেন। এবং সিনিয়র অ্যাডভোকেট অনারেবল জাস্টিসকে বিভিন্ন উদাহরণ দেন। ক্যান 3 নিয়ে কথা হয়, তখন অনারেবল জাস্টিস বলেন এখানে মোর দেন 100-র উপরে ক্যান ফাইল হয়েছে, সেটা ক্যান নিয়ে একটা কথা হয়। ক্যান 26-এর পক্ষে বলা শুরু করেন। তারপর তিনি বলেন যে আই এম এ ভিকটিম অফ এ সার্কামস্টেন্সেস, পরিস্থিতির শিকার হয়ে গেছি, এটা বলেন। হিন্দি মিডিয়ামের কথা উল্লেখ হয়। এবং তিনি একটা জিনিস আর্গুমেন্ট করেন, যেটা সকালে আমরা দেখিয়েছিলাম বা আপনাদের সাথে এক্সপ্লেন করেছিলাম। সকালে একটি মামলা ছিল অনারেবল এই বেঞ্চেই, সেখানে ট্রেন্ড অথচ আনট্রেন্ডদের লিস্টে ছিল বলে বলা হয়। তখন পর্ষদের পক্ষের আইনজীবী বলেন যে এটা যেহেতু প্যানেল বা সোকল মার্কসগুলো যেগুলো আছে, অর্থাৎ ব্রেকআপ মার্কস, সেটা কিন্তু যে লিস্টটা সেটা কিন্তু 2016-তে তৈরি, সেই জন্য কি হয়েছে। আর 2017-র 1 মার্চে অর্ডার হয়েছিল অনারেবল জাস্টিস অরিজিৎ বাবুর,
সেটা রেক্টিফাই করা হয়নি, আগেরটাই দেওয়া হয়েছে, তা সেই জন্য এটা হয়েছে। এবং সেম ব্যাপারটাই কিন্তু আবার এখানে তুলে ধরা হয়, বলেন ডিড নট কনসিডার অ্যাজ ড্রেন্ড অ্যাজ পার লিস্ট। লিস্ট বলতে ব্যাকআপ অফ মার্কস, যেটা অনারেবল হাইকোর্টের দ্বারা প্রকাশ হয়েছিল 2022 সালে সম্ভবত। এবং তখন বলা হয় যে সকালের ম্যাটারটা তো শোনা হলো, এটাই সকালের ম্যাটার। তখন বোর্ডের আইনজীবী বলেন সকালের ম্যাটারটা তিনি, তারপর এই ক্যান 26-এর পক্ষে যিনি বলছিলেন তিনি বলেন যে না এটা আলাদা, এইভাবে বলেন। এবং কোনো এরর থাকলেও ডিস্টার্ব হবে না অ্যাপয়েন্টমেন্ট, তারা যেহেতু এমনিতে ঠিক আছে এটা কিন্তু একটা আভাস দেওয়া হয় তখন। এবং অর্ডার চাইলে পরে আসতে পারেন বা পরে আসুন, এই ব্যাপারটা বলা হয়। নেক্সট যেদিন শুনানি হবে এই সবগুলো কিন্তু হয়েছে, মানে যেটা আমরা বললাম এটা একটা A to Z যেটা হয়েছে সেটাই আমরা বললাম। এবার আসি নেক্সট ডে, এই বলে শুনানি শেষ হলো। নেক্সট ডে এবার অর্ডার ডিকটেশন ইন প্রোগ্রেস হলো, অর্থাৎ তিনি অর্ডার লেখা শুরু করেন। অর্ডার কপি সহ আমরা বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, অর্ডার কপি পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে ভুলবেন না। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন। এবং এবার আসি পরের দিন শুনানি কবে। পরের দিন শুনানি হচ্ছে 21 আগস্ট, 21 আগস্ট ফিক্সড ম্যাটার হিসাবে থাকবে। আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি দিয়ে দিয়েছি, ফার্স্ট অন ইন্টারনেট সম্ভবত সবার প্রথম আমরা সম্ভবত দিয়েছি, একবার চেক করবেন। তো ব্যাপারটা হচ্ছে পরের দিন শুনানিতে রিট পিটিশনের পক্ষ থেকে বলার একটা বড় সম্ভাবনা আছে। অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারিকেও প্রশ্ন করা হচ্ছিল যে আপনার পক্ষে কে লিড করবেন, এই ব্যাপারটা নিয়ে বলা হচ্ছিল পুরো। অর্থাৎ রিট পিটিশনের পক্ষ থেকে বা মূল মামলাকারী বা প্রিয়াঙ্কা নস্কর আদার্স তাদের পক্ষ থেকে যে বলা, যেটার জন্য অনেকেই ওয়েট করে আছেন এতদিন ধরে, সেটা কিন্তু আগামী দিন হতে চলেছে। এবং আগামী দিন হয়তো কোনো অ্যাডভোকেট অ্যাপিলিয়েন্টসের পক্ষ থেকে একটু সময় নিতে পারেন, সেটা আলাদা। কিন্তু মেন যেটা হবে সেটা হচ্ছে রিট পিটিশনারদের থেকে কিন্তু বক্তব্য বা আর্গুমেন্ট হবে। তো এখানে পরের দিন শুনানি। এবং একটা জিনিস লক্ষ্য করা গেল অনারেবল জাস্টিসদের পক্ষ থেকে, যে তারা এই ম্যাটারটাকে আর বেশি কিছু হেফাজত করতে চাইছেন না, যেটা বোঝা গেল আর কি। যে তিনি বলেন যে না না পরের দিন, একজন বললেন যে পরের দিন, আবার বলবো না না, বলছে না না আমরা পরের দিন আর হবে না, পরের দিন হবে না, পরের দিন রিট পিটিশনারদের হবে, এরকম একটা কথা শুনলাম। মানে আপনারা জানেন যে আপার প্রাইমারি মামলার সলিউশন কেউ করতে পারছিলেন না, তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী তিনি কিন্তু আপার প্রাইমারি সলিউশন করেন মামলাটার। এবং তিনি কোনো মামলা এভাবে পেন্ডিং রাখেন না, মানে খুব শীঘ্রই তাহলে ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ডেলি বেসিসে এক বা একাধিক ভিডিও আপলোড হয় এবং আপনাদের উদ্দেশ্যে পুঙ্খানুপুঙ্খভাবে অনেক কিছু ব্যাখ্যা করা হয়। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আপনারা যদি কিছু প্রশ্ন করতে চান কমেন্টে লিখুন, বা কোনো কিছু অ্যাড করতে চান সেটাও কিন্তু লিখতে পারেন। ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন। ডেসক্রিপশন চেক করবেন, উল্লেখযোগ্য লিঙ্ক আছে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।